সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকো অনুষ্ঠানটিতে। দর্শক, শীত আসবে আসবে করে চলে এসেছে। শীতের আমেজ এখন অতটা প্রকোপ না হলেও আমরা কিন্তু অলরেডি শীতের যে বিভিন্ন মৌসুমি শাকসবজি ফলমূল অলরেডি আমরা আমাদের কিনছি এবং আমরা অলরেডি খাওয়া শুরু করেছি। তো এই যে একটা আনন্দের আমেজ কিন্তু সবসময় থাকে শীতের সাথে, কারণ যেহেতু আমাদের দেশে গরমটা অতিরিক্ত মাত্রায় থাকে, তো শীতের এই আমেজটা আমরা অনেকেই উপভোগ করার জন্য অপেক্ষা করি। বাট এই যে শীতের এই আমেজের সাথে কিন্তু নানা ধরনের রোগ ব্যাধিগুলোও কিন্তু আমাদের সাথে চলে আসে। তো দেখা যায় যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রকোপ আকার ধারণ করে হচ্ছে চর্মের সমস্যাগুলো, কারণ ড্রাই স্কিন বা ড্রাই স্কালের স্কিন এগুলো থেকে অ্যালার্জি এবং নানা ধরনের র্যাশ, অনেক ধরনের সমস্যাগুলো যাদের থাকে না সারা বছর, শীতে অনেক সময় আসে এবং অনেকে এটা নিয়ে ভীতিকর অবস্থা থাকে যে শীত আসলে আমার স্কিনটা এমন হয়ে যাবে বা আমার ড্রাই স্কিন হয়ে যাবে বা ঠান্ডা কাশি অ্যালার্জির সমস্যা এগুলো হয়ে যাবে। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা কিভাবে এটাকে আরও বেশি মাত্রায় আগে থেকে প্রিভেনশন আকার নিতে পারি বা প্রতিরোধ করতে পারি বা ট্রিটমেন্টটা নিতে পারি, নিয়ে শীতটাকে ভালোভাবে উদযাপন করতে পারি, সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের আজকের বিষয়টিকে আমরা রেখেছি শীতের ত্বকের রোগ ব্যাধি প্রতিরোধ ও চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন ডাক্তার সিলভিয়া চৌধুরী, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, BSMMU, এবং সেই সাথে আছেন ডক্টর পাপিয়া হেভেন, চর্ম যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ, 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, গোপালগঞ্জ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি বরাবর মতোই সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে স্ক্রিন রিলেটেড যে কোনো ইস্যুর জন্য বা যে কোনো প্রবলেমের জন্য সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতেই ম্যাডামদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। আমরা যেহেতু ফার্স্টে এটা বলছিলাম যে শীতের যে আমেজটা, এটার জন্য কিন্তু আমরা অনেকেই শীত আসবে অনেকে অপেক্ষা করে, অনেকে হয়তো বা যে শীত আসবে তার এই প্রবলেম হবে ওই প্রবলেম হবে এইগুলো নিয়ে কথা বলে, কিন্তু প্রবলেমটাকে আসলে আমরা যদি সলিউশন করে দিতে পারতাম বা সলভ করতে পারতাম, তাহলে মনে হয় শীতের এই যে একটা পিঠার মৌসুম বা যে বিভিন্ন ফলের মৌসুম বা সবজির মৌসুম, এই জিনিসটাকে আমরা আরো বেশি ভালোভাবে আনন্দটা উপভোগ করতে পারতাম। তো সেই জায়গা থেকে একটু বলি যে শীত আসলে দেখা যায় কি যে নানা ধরনের স্কিনের প্রবলেমগুলো সবার আগে বেশি মাত্রায় মানে ভিজিবল হয়। কি ধরনের সমস্যাগুলো সাধারণত রোগীরা নিয়ে আসে আপনাদের কাছে এই শীতের মানে শুরুর দিকে বা শীতের মাঝখান দিয়ে? প্রথমে আমি বলি, যেটা হয় এক্সিমেটাস যে কোনো ডিজিজ যেগুলোতে স্কিন ড্রাই হয়ে যায়, সেই ধরনের ডিজিজগুলো বেড়ে যায়, অ্যাগ্রাভেট করে। সারা বছরই কম বেশি থাকে, কিন্তু শীতের মৌসুমে জিনিসটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, ফ্লেকি হয়ে যায়, সেই জন্য। তার মাঝে কিছু ডিজিজের আমি নাম বলি। তার মাঝখানে সোরিয়াসিস, এক্সিমেটাস ডিজিজ, অ্যাকিউট এক্সিমা, সাব অ্যাকিউট, ক্রনিক এক্সিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস শীতে বাড়ে। এটাতে এমনিতেই অ্যাটোপিক এক্সিমাতে এমনিতেই কিন্তু ব্যারিয়ার ডিসফাংশন হয়। তারপরে হয় সেবোরিক ডার্মাটাইটিস, যেটা স্ক্যাল্পের সাথে রিলেটেড, স্ক্যাল্পের খুশকির সাথে রিলেটেড, এবং ফেসে এবং বডিতেও হয়। আর হচ্ছে ইকথায়োসিস একটা জেনেটিক ডিসঅর্ডার, যেটা এই শীতের মৌসুমে অনেক বেশি বেড়ে যায়। এখানে কি একটু আমি এই জায়গাতে একটু ম্যাডামকে অ্যাড করতে বলবো, পাপি ম্যাডামকে, যে এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে যেগুলো ম্যাডাম বললেন, সেগুলোর পেছনে কি স্পেসিফিক কোনো কারণ থাকে শীতকালে, মানে ড্রাই ওয়েদার বা এরকম কোনো কিছু অ্যাগ্রিভেটিভ ফ্যাক্টর থাকে কিনা? জি, আমাদের ওয়েদার যখন চেঞ্জ হতে থাকে শীতকালে দেখা যাচ্ছে যে বাতাসে আর্দ্রতাটাও অনেক কমে যায়। আমাদের স্কিনের যে একদম বাইরের যে লেয়ারটা, ওটাকে আমরা এপিডার্মিস বলি, এপিডার্মিসে যে পানির লেয়ারটা থাকে ওইটা কমে যায় এবং ত্বকের আর্দ্রতাটাও কমে যায়। এটা আমাদের স্কিনের ক্ষেত্রেও প্রযোজ্য এবং ডেফিনেটলি আমাদের স্কাল্পে পানির পরিমাণটা বা আমাদের সেবাসিয়াস সিক্রেশন আরও বেশি থাকে, সেটাও অনেক কমে যায়, এবং যার ফলে আমাদের স্কিন অনেক বেশি ড্রাই, শুষ্ক, রুক্ষ হয়ে যায়, এবং সাথে সাথে আমাদের মাথার ত্বকও অনেক বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। বিভিন্ন রকম পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন রকম সিমটম দেখতে পাই, যেমন স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাওয়া, খুশকি সাদা র্যাশ ওঠা। অনেক সময় পেশেন্ট বলে যে ড্রাই হয়ে চুলকাতে অনেক বেশি মাত্রায় গেলে সেটা এক্সিমেটাস লেশন হতে পারে। আর ম্যাডাম তো বললেনই যে বিভিন্ন রকম ডিজিজ আছে, যেমন সোরিয়াসিস, তারপর সেবোরিক ডার্মাটাইটিস, এক্সিমেটাস লেশন, এগুলো এই সময় বেড়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা মানে শীতের কাপড় সবসময় দেখা যায় যে গরমকালে তুলে রেখে দিচ্ছি, ওটা আবার নামিয়ে পড়ছি। তো
সেক্ষেত্রে কি কোনো ধরনের এগুলো থেকে কি আসলে র্যাশ বা মানে অ্যালার্জিক রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা থাকে কিনা, বা হলে পরে সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? এটার ক্ষেত্রে যে ধরেন আমরা শীতের ব্ল্যাঙ্কেট, কম্বল, কাঁথা যে জিনিসগুলো আমরা অন্য সময় ট্রাঙ্কে উঠিয়ে রাখি, শীতের সময় সেগুলো বের করি, অনেক সময় না ধুয়ে ইউজ করা হয়। সেক্ষেত্রে ওখানে অনেক মাইট, পোলেন, ওই জিনিসগুলো থাকে যেটার কারণে অ্যালার্জিটা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস নামে একটা রোগ আছে, যেটা আগেও বলেছি, যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, বড়দেরও থাকতে পারে। অ্যাডাল্ট অ্যাটোপিক ডার্মাটাইটিস হয়, ওদের কিন্তু খুব নিষেধ করা আছে উলেন কাপড়গুলো ব্যবহার করা। উলেন কাপড় ব্যবহার করলে কিন্তু ওদের অ্যালার্জিটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, শীতের সময় আমরা অবশ্যই মোটা সুতি কাপড়ের যে কোনো কাপড় ব্যবহার করব। এটা আর তো কিছু করার নেই, যেহেতু আমার অ্যালার্জি হচ্ছে। তাহলে আরেকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে ক্লিন করে তারপর আমরা লন্ড্রি দিয়ে বা নিজেরা ক্লিন করে রোদে দিয়ে তারপর ব্যবহার করব। এক্ষেত্রে ম্যাডাম যেটা আমাদেরকে একটু শেয়ার করছিলেন যে এক্সিমেটাস লেশনগুলো, দর্শকদের উদ্দেশ্যে যদি আমরা একটু ডিসকাস করি যে এক্সিমেটাস লেশনগুলো বলতে আসলে কি বোঝায়, বা এই ধরনের বিষয়গুলো হলে কি হয় যেটা থেকে আমরা শীতকালে আসলে নিজেদেরকে রক্ষা করতে পারি? এক্সিমেটাস লেশন ডিজিজ যেগুলো, যেমন সোরিয়াসিস এক ধরনের এক্সিমা, লাইকেন প্ল্যানাস এক ধরনের এক্সিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, সবই কিন্তু এক ধরনের এক্সিমা। এক্সিমাটা একটা ভেগ টার্ম, এর মাঝে অনেক 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 ডিজিজ আছে। তো এই জিনিসগুলো হয় যখনই স্কিনটা ড্রাই হয়ে যায়, ফ্লেকি হয়ে যায়, তখন এই জিনিসটার প্রকোপটা বেড়ে যায়, এবং ড্রাই যখনই হবে তখনই আমার ইচিং হবে। যখন আমি চুলকাবো, চুলকাতে তো ডেফিনেটলি ওই জায়গাগুলো র হয়ে যাবে। তো র হলে এর থেকে ইনফেকশনটা ডেভেলপ করবে। তো ইনফেকশনটা ডেভেলপ না করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে জায়গাটাকে ময়েস্ট রাখতে হবে। তো ময়েস্ট মানে ময়েশ্চারাইজার এবং ময়েশ্চারাইজার। ঠান্ডার সময়, শীতের সময় এটা হচ্ছে গিয়ে একমাত্র আপনি ঔষধ বলেন বা প্রতিকার বলেন, প্রথম কথা হচ্ছে গিয়ে আমাকে ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। ময়েশ্চারাইজার ইউজ করার পরও যদি ভালো না হচ্ছে, তাহলে তো ওটা ডার্মাটোলজিস্টের সাথে দেখা করতে হবে। এই জায়গাটাতে একটু যদি আসি যে শীতকালে দেখা যাচ্ছে, যেহেতু অলরেডি আমরা বলছিলাম যে স্কিনের স্কালটা ড্রাই হয়ে যাচ্ছে, এবং ড্রাই হয়ে যাওয়ার কারণে কিন্তু মানে চুল যে তার নিউট্রিশনটা পাবে সেটা হয়তো ঠিক মতো পাচ্ছে না, বা ফ্লেকি স্কিন বা গুঁড়া গুঁড়া স্কিন পড়ছে স্কাল থেকে। তো এই জায়গাটিতে আসলে আমরা কি সবসময় এগুলোকে কি আসলে সেবোরিক ডার্মাটাইটিস বা ড্যান্ড্রাফি বলি কিনা, বা এটাতে অন্য কোনো ডিজিজ হয় কিনা শীতকালে, যে চুল পড়ার সমস্যাটা আসলে তখন বেড়ে যায় কেন? প্রথমত ড্রাই সিজনে সেবোরিক ডার্মাটাইটিস, খুশকি এগুলোই সাধারণত হয়। তবে এর থেকে আমরা চুলকানি যখন অনেক বেশি হয়, এটাকে আমরা ইচ স্কাল্প সিনড্রোম বলি, সেখান থেকে বেশি চুলকাতে অনেক সময় এক্সিমেটাস লেশন স্কাল্পের মধ্যেও হতে পারে। এছাড়া স্কাল্প সোরিয়াসিস নামে এক ধরনের রোগ আছে, যে সোরিয়াসিস তো আমাদের স্কিনে হয়, স্কাল্পেও হতে পারে। তো স্কাল্প সোরিয়াসিসও এরকম হতে পারে যে খুশকির মতন জায়গায় জায়গায় এরকম চাকা চাকা থাকতে পারে, চামড়া উঠতে পারে, সেখানে ইচিং হতে পারে এবং হেয়ার ফলও হতে পারে। এর পাশাপাশি অনেক সময় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, সেখান থেকে হেয়ার ফল হতে পারে। প্রপারলি যদি ক্লিন না করে কেউ, প্রপারলি টেক কেয়ার না করে, সেক্ষেত্রেও হেয়ার ফল হতে পারে। আর এখন যে ওয়েদার অনেক ড্রাই, বাইরে অনেক বেশি ধুলা ময়লা, আমরা তো অল টাইম বাইরে বের হচ্ছি, কাজ করছি, সেক্ষেত্রে তো এটাকে ডাস্টের মধ্যে মানে ড্রাইনেসটা অনেক বেশি, মানে এটা একটা মূল একটা কারণ আমাদের। আমরা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছি, কিন্তু বাইরে থেকে যখন আমরা বাসায় ফিরছি তখন আমাদের অবশ্যই প্রপার স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার করতে হবে। তো এক্ষেত্রে যেটা করা যায় যে 2% কিটোকোনাজল শ্যাম্পু, ইন কেস অফ উইন্টার, এই উইন্টারে আমাদেরকে শ্যাম্পুর ইউজটা একটু বাড়াতে হবে। যাদের বেশি প্রবলেম তারা প্রতিদিন পারলে ইউজ করবে, এবং শ্যাম্পু ইউজ করতে হবে 4 থেকে 5 মিনিট মাথায় ফেনা করে রেখে, এরপরে ধুয়ে ফেললে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তারপর যখন ড্যান্ড্রাফটা কমে আসবে, একটু আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। এর পাশাপাশি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলে সেক্ষেত্রে আমরা হেলদি ফুড, তারপর প্রচুর পরিমাণে পানি, এগুলো। ম্যাডামের কাছে একটু আসে যে এই যে চুল পড়ার সমস্যাটা যদি অতিরিক্ত বেড়ে যায়, যে অনেকেই ভয় থাকেন যে শীতকাল আসলে আমার চুল পড়তে থাকবে, এই মেজারমেন্টগুলো অনেকে নিতে থাকেন, কিন্তু কারণ আসলে এখন যেহেতু ডিজিটাল মিডিয়ার যুগ, অনেক কিছু দেখে তারা মেজারমেন্টগুলো নিতে থাকেন, তারপরেও দেখা যায় যে চুল অনেক বেশি মাত্রায় পড়ছে। সেক্ষেত্রে আসলে কখন থেকে তাদের এই শীতের সিজনে কখন থেকে তাদের সচেতন হওয়া উচিত, বা কখন আসলে একজন ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত, বা যদি যায় তারা, তাহলে কিভাবে আমরা তাদেরকে চিকিৎসাগুলো দিই? আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে সারা বছর কম বেশি চুল পড়ে, বড় থেকে ছোট সবারই কম বেশি চুল পড়ে। যখন অতিমাত্রায় বেড়ে যাবে, ঠান্ডার সময় কি হয়, শীতের সময় কি হবে, যেহেতু ফ্লেকি হবে, যেহেতু ড্যান্ড্রাফটা হবে,
তখন আমরা কিটোকোনাজল শ্যাম্পুতে যাব, যেটা কম বেশি বাসায় অনেকেই বাজারে পাওয়া যায়, ফার্মেসিতে পাওয়া যায়, সবাই ব্যবহার করতে পারবে। তো যখন এটা স্টাবার্ন হয়ে যাবে, যে কোনোভাবেই যাচ্ছে না, তখন ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। এবং আপনি মানে টেক কেয়ারের কথা বলছেন, যে কখন থেকে টেক কেয়ার করবে, যখন থেকে উনি দেখবে ঠান্ডা ঠান্ডা পড়ছে, যখন থেকে, তখন হেমন্ত সময় থেকে, তখন থেকেই আমার মনে হয় যে এই টেক কেয়ারটা করা উচিত। আরেকটা যেটা, যেমন অয়েল নিয়ে সবার খুব একটা আছে, যে আমাদের মায়েরা আমাদেরকে বলে, খালারা বলে, নানিরা বলে আমাদেরকে তেল দিব না। আমরা কেন তেল দিতে না করি? তেলে হবে কি, আপনার মাথার এই গ্ল্যান্ডটা ব্লক হয়ে যাবে। এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, যে এতে হবে কি, বা এখানে একটু কথা বলা যায় কিনা, যে তেলের যে বিষয়টিতে যখনই আসলে আমরা কথা বলি কিছুটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, বাট আমরা যদি আসলে ক্লিন কাট অ্যান্সারটা রাখতে চাই, যে যেহেতু প্রশ্নটা আসছে এরকম যে তেল দিলে গ্ল্যান্ডগুলো ব্লক হয়ে যাচ্ছে বা পোরগুলো ব্লক হয়ে যাচ্ছে, সেখানে হয়তো বা তাদের নিউট্রিশন পাচ্ছে না বা হেয়ার ফল হচ্ছে, তো এই জায়গাটা থেকে আসলে এরকম বলা যায় কিনা যে তেল দিলেও সেটা আসলে প্রপারলি ক্লিন করে ফেলতে হবে? এইটাই আমি বলতে চাচ্ছিলাম, যে আমরা তেল দিলেও 1-2 ঘন্টার বেশি রাখবো না। আমরা গোসলের 2 ঘন্টা আগে, ঠিক আছে 2 ঘন্টাই বললাম, 2 ঘন্টা আগে তেল দিয়ে তারপরে আমরা এটা শাওয়ার করে ক্লিন করে ফেলবো এবং প্রপারলি ক্লিন করব। আরেকটা যেটা স্টাবার্ন, আমি খুশকির কথা বলছি, ড্যান্ড্রফের কথা বলছি, যেটা কোনোভাবেই যাচ্ছে না, কিটোকোনাজলে না, কোনোভাবেই না, আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কোনো ডিজিজ কিনা, যেটা ডাক্তার পাপিয়া বললেন যে এটা কোনো ডিজিজ কিনা। তখন কিন্তু আমাদের গিয়ে ট্রিটমেন্টে যেতে হবে, সেটা ওরাল বলেন, সিস্টেমিক বলেন, টপিক্যাল বলেন, আমাদেরকে স্টেরয়েড, লিকুইড স্টেরয়েড ইউজ করতে হয়। তার সাথে শুধুমাত্র কিটোকোনাজলে হয় না, তখন আমাদেরকে টার শ্যাম্পুতে যেতে হয়, তারপর গিয়ে স্ক্যাল্পটা কিছুটা ক্লিয়ার হয়। তাও এটা ডিপেন্ড করে, এটা তো ডার্মাটোলজিস্ট দেখে তারপরে ডিসাইড করবেন। ওকে, এই জায়গাটাতে একটু ম্যাডামের কাছে আবার আসছি, পাপিয়া ম্যাডামের কাছে, সেটা হচ্ছে যে শীতকালে একটু বাড়ে, শীতকাল ছাড়া সারা বছরই অনেকের আছে, কিন্তু অনেকের আবার শুধু শীতকালেই হয়। পা ফাটার সমস্যাটা দেখা যাচ্ছে অনেকে সারা বছর জুড়ে থাকে, এটা একটা তাদের কনসার্ন, কিন্তু অনেকের আছে যে শীতকাল আসলেই তার পা ফাটবে, এরকম ধরনের বিষয়টা হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা এটার জন্য কি ধরনের চিকিৎসা দিয়ে থাকি, বা অনেকেই বলেন যে বাসায় অনেক মেজার নিয়েছি কিন্তু কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে সাজেস্ট করতে পারি? হ্যাঁ, আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসেন শীতকালে পা ফাটা নিয়ে, পুরুষ মহিলা বা বয়স্ক পেশেন্টও আসছে যেমন, তেমন অল্প বয়সী পেশেন্টও আসছে তেমন। তো সেই ক্ষেত্রে পা ফাটার ক্ষেত্রে বিভিন্ন রকম কারণ আছে, কখনো কখনো কোনো সিস্টেমিক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, কোমরবিডিটি, যেমন অনেকের আছে আনকন্ট্রোল ডায়াবেটিস, অনেকের আছে হাইপোথাইরয়েডিজম, অনেকের আছে ক্রনিক রেনাল ফেলিয়ার, বা এরকম অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকলে সেক্ষেত্রে আমরা সেভাবে তাদেরকে সেভাবে ফলো আপ করে ট্রিটমেন্ট করব। আর যাদের কোনো অ্যাসোসিয়েটেড বা কোমরবিডিটি নেই, সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের পা ফাটার এত বেশি প্রবলেম, প্রতিদিন রাতে এটা কুসুম গরম পানিতে কেরাটিন বা ভিনেগার দিয়ে কুসুম গরম পানিতে পাটা 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে যদি মরা চামড়াটা স্ক্রাপিং করে তারপরে কেরাটিন, ভ্যাজলিন বা ন্যাচারাল যে ময়শ্চারাইজারগুলি আমাদের কাছেই থাকে বা গ্লিসারিন, ভ্যাজলিন, এগুলো দিয়ে পা ম্যাসেজ করে রাতে ঘুমালে এটা একটা ভালো রেজাল্ট আমরা পাবো। এর পাশাপাশি প্রচুর পরিমাণে খাবারের মধ্যেও আমাদের অনেক সচেতনতা আনতে হবে, হেলদি ফুড খেতে হবে, আর পায়ের যত্ন নিতে হবে, এটা হলো মূল। অনেকে আছে যে আমাদের তো লো সোশিওইকোনমিক কন্ডিশনে দেখা যাচ্ছে যে ফিল্ড ওয়ার্কার আছেন, কৃষক আছেন, ফিল্ডে কাজ করেন, তো তাদের ক্ষেত্রেও আমি বলবো যে কাজ করার শেষে অবশ্যই এইভাবে প্রপারলি কেয়ার করতে হবে, এটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এখানে ম্যাডাম কি কিছু অ্যাড করতে চান কিনা? আমি একটা কথা বলি, যাদের এরকম খুব বেশি থাকবে, যেভাবে ডক্টর পাপিয়া বললেন, ওই কুসুম গরম পানিতে দিয়ে তারপরে গ্লিসারিন দেন বা লিকুইড প্যারাফিন, আমাদের অনেক ফর্মে পাওয়া যায় এখন, অনেক ফর্মে এই পা ফাটা বা হাত ফাটার জন্য লিকুইড প্যারাফিন, ইউরিয়া, মিক্সড প্রিপারেশন পাওয়া যায়। সেগুলো দিয়ে আমি যেটা বলি, পলিথিন অথবা ক্লিং র্যাপ দিয়ে পেঁচিয়ে রাখি, অথবা মোজা পরবেন, সুতি মোজা পরবেন, যতটুকু সুতি পাওয়া যায় সুতি মোজা পরবেন। মোজা পরে যারা বেশিক্ষণ রাখতে পারেন না তারা 1 ঘন্টা রাখবেন, এতে হয় কি অ্যাবজর্ব হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে কাজটা ভালো করবে আপনার। তারপর আপনি খুলে ফেলেন, অথবা যারা পারেন বেশি ঠান্ডায় যারা সারা রাত পারবেন তারা সারা রাত রাখবেন, এই জিনিসটা একটু করতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। একটা খুব কমন জিনিস আমরা হয়তো বা মানে ডক্টরের কাছে যাওয়া ছাড়াও অথবা নিজেরাও প্ল্যান করে এটা সবসময় ইউজ করতে চেষ্টা করি অনেকেই, কম বেশি সবাই, সেটা হচ্ছে সানস্ক্রিন বা সানব্লক। তো এইটার আসলে কার্যকারিতাটা বেসিক্যালি কোথায় এবং মানে কখন আসলে অবশ্যই ইউজ করা উচিত বা এটা ছাড়া যাওয়া উচিত না বাহিরে, এই বিষয়টা যদি একটু বলেন যে সানব্লকের কার্যকারিতাটা আসলে কি? আচ্ছা,
সানস্ক্রিন বা সানব্লকের ব্যাপারটা হচ্ছে সারা বছর লাগবে, 365 ডেজ। এমন না শুধুমাত্র গরমকালে যখন রোদের তীব্রতা থাকবে তা না, যে আচ্ছা শীতের সময় তো মিষ্টি রোদ, এখানে আমার সানব্লক লাগবে না, তা না। ইউভি রে কিন্তু সারা বছর থাকে, শীতে বরং আরও এফেক্ট করে। তো সানব্লকটা আমাকে ব্যবহার করতেই হবে আমার স্কিন প্রোটেকশনের জন্য, আমি অন্য কিছু ব্যবহার করি আর না করি। সারা বছর যেমন করব, শীতের সময় অবশ্যই ব্যবহার করব। তবে শীতের সময় আরেকটা ব্যাপার, যেহেতু ড্রাই স্কিন থাকে, তাহলে অয়েল বেসড বা যেটা নারিশিং বা যেটা ময়েস্ট বেস সেই টাইপের সানস্ক্রিন ব্যবহার করলে মনে হয় ভালো হবে। আর এখানে ম্যাডাম কি কোনো কিছু উল্লেখ করতে চান কিনা যে কোনো ডিজিজ থাকলে সেক্ষেত্রে কি আসলে সানব্লকটা কি ইউজ করা যাবে কি যাবে না? অনেকেই বলেন যে তার সানব্লকটা ইউজ করলে হয়তো স্কিন কালো হয়ে যাচ্ছে বা বেশি অয়েলি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আসলে কি কোনো স্পেশাল সাজেশন দিতে পারি কিনা? আচ্ছা, ডিজিজ কি থাকবে সেটা তো দেখে ডিসাইড করব আমরা, সেটা সেবোরিক ফেস নাকি অ্যাকনি না মেলাজমা না কি জিনিস। তো সেবোরিক ফেসে আমরা প্রথমে হয়তো চেষ্টা করব সেবোরিয়াটাকে কমিয়ে আনতে, তারপরে আমরা সানস্ক্রিনটা অ্যাডভাইস করবো। আর অ্যাকনির ক্ষেত্রে অ্যাকনিরও ট্রিটমেন্ট চলবে, তার সাথে অ্যাকনির জন্য স্পেসিফিক সানস্ক্রিন পাওয়া যায়, তাকে অবশ্যই সেই সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। মেলাজমা তো মেলাজমার জন্য ব্যবহার করতেই হয়, যাদের এসপিএফটা বেশি থাকে সেই অনুযায়ী যেন রোদের মানে রোদ থেকে প্রোটেকশনটা উনি বেশি পান। আমরা এই জায়গাটাতে আবারও আলোচনা আসবে। একটা ছোট্ট ফোন আছে আমাদের সাথে, দর্শক আছেন, আমরা ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন টিটু। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার অ্যালার্জি 5-6 বছর ধরে হয়েছে, ডাক্তার দেখাচ্ছি, টপিকোলো এক্স খাচ্ছি, আর হলো আরেকটা খাচ্ছি হলো এই না টপিকোলো এক্স লাগাচ্ছি আর কি, একটা ট্যাবলেট খাচ্ছি হলো আচ্ছা বলতে ভুলে গেছি। এখন এই আমার এই হাতগুলো শক্ত হয়ে থাকে বা চুলকাইতে এবং পায়ের নিচে অনেক চুলকানি, চুলকাইতে শক্ত হয়ে যায়। এখন এটা নিয়ে আমি তো কোনো কিছু করতে পারতেছি না, ডাক্তার দেখাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না। ম্যাডামদের কোনো প্রশ্ন আছে কিনা ওনার কাছে? না, আমি আপনি কোথায় থাকেন? জিগাতলা। ঢাকাতেই থাকেন? জি জি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, আপনার এই সমস্যার জন্য তো বের করতে হবে যে আপনার আসল ডিজিজটা কি। আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডিজিজটা বের করতে হবে। তো শুধুমাত্র হাত পা ফাটে বিষয়টা সেটা না, হয়তো এটার মানে অন্য কোনো কারণ আছে, কারণ না বের করে তো আসলে আপনাকে কোনো ট্রিটমেন্ট দেয়া যাবে না। আর প্রথম কথা হচ্ছে যে রুট কজ নিশ্চয়ই আছে কোনোটা, সেটা আসলে ডায়াগনোসিস করাটা এখানে গুরুত্বপূর্ণ। দর্শকের কাছে যেটা সাজেশন থাকবে যে কোনো একটা মানে ডার্মাটোলজিস্টকে দেখিয়ে আপনার মানে মেইনলি আসলে কোন জায়গা থেকে প্রবলেমটা হচ্ছে সেটা আসলে বের করতে হবে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। আমরা যে কথাটা বলছিলাম ম্যাডাম, যে একনি বা এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের জন্য কি আলাদাভাবে স্পেসিফিকলি মানে কোনো সানব্লক আছে কিনা বা তাদের জন্য কোনো মানে আলাদা কোনো সাজেশন আছে কিনা? অ্যাকনি প্রোন স্কিনের সানস্ক্রিন আলাদা আছে আমাদের, এটা কমার্শিয়ালি পাওয়া যায়। এটা এখন আপনাকে ডাক্তার দেখে তারপর দিবেন, আপনি নিজে থেকে ব্যবহার করবেন না। অনেক ধন্যবাদ। আমি এই জায়গাটাতে একটু পাপিয়া আপুর কাছে আসছি, যে গোসল করার সময় দেখা যায় অনেক গরম পানি দিয়ে অনেকে গোসল করে, শীতকাল আসতে না আসতে গরম পানি দিয়ে গোসল করে, এবং সেটা থেকে কি কোনো ধরনের কোনো প্রবলেম হতে পারে কিনা যে এত গরম পানি দিয়ে করছে, বা গোসল করার মানে নিয়মটা কিরকম হওয়া উচিত আসলে শীতকালে? গোসল করার ক্ষেত্রে আমি খুবই ভালো একটা টপিকস এটা। আসলে গোসল করার ক্ষেত্রে আমি কিছু কথা বলবো যেটা আমাদের উইন্টারে খুবই ইফেক্টিভ, যে প্রতিদিন গোসল করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা আসলে গোসল শীতকালে একটু অনিয়ম হয়ে যায়, একটু অলসতা হয়, অনেক বেশি ঠান্ডার সময় অনেকে তো গোসল কয়েকদিন করা হয়ে ওঠে না, ব্যস্ততা। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে প্রথম কথা হচ্ছে যে রেগুলার আমাদেরকে গোসল করার ট্রাই করতে হবে। তা না হলে যদি রেগুলার গোসল করা না হয় তাহলে এটা স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাবে, এবং আরও বেশি ড্রাই হয়ে জেরোসিস হয়ে দেখা যাচ্ছে যে খুব চুলকানি টাইপের রোগ আমরা যেগুলো সচরাচর দেখতে পাই, স্ক্যাবিস হতে পারে, খোসপাচড়া, স্ক্যাবিস, চুলকানি, একথায়োসিস, ড্রাইনেস, তো এ ধরনের প্রবলেম হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু অনেক শীত, আমাদেরকে তো ঠান্ডা পানি দিয়ে গোসল করাটা একটু কঠিন ব্যাপার, তো কুসুম গরম পানি দিয়ে উষ্ণ গরম পানিতে গোসল করতে হবে, খুব বেশি গরম পানি ব্যবহার করা ঠিক না।
আর খুব আমাদেরকে গোসল করার টাইমিংটাকে একটু কমিয়ে আনতে হবে, অল্প সময়ের মধ্যে গোসল সারতে হবে। দীর্ঘক্ষণ ধরেও যদি গোসল করা হয় সেক্ষেত্রে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে, এবং অনেক বেশি গরম পানি দিয়ে গোসল করলে স্কিন আরও ড্যামেজ হতে পারে। এবং গোসল করার ক্ষেত্রে চুজ করতে হবে খুব বেশি ক্ষার জাতীয় সাবানটা যাতে আমরা অ্যাভয়েড করি, এবং গ্লিসারিন সমৃদ্ধ সাবান বা বডি ওয়াশ এই জাতীয় ওয়াশ দিয়ে যদি আমরা বডি ক্লিন করি সেক্ষেত্রে আমাদের স্কিনের ড্রাইনেসের চান্সটা অনেক কম থাকবে। এবং গোসলের আগে এবং পরে আমরা যদি সারা বডিতে ময়শ্চারাইজার ইউজ করি, যেমন ন্যাচারাল ময়শ্চারাইজার যেগুলো আমাদের কাছে থাকে, অলিভ অয়েল, কোকোনাট অয়েল বা গ্লিসারিন, বা এখন বাজারে অনেক রকম খুব ভালো ভালো প্রোডাক্ট বেরিয়েছে যেগুলো আমাদের জন্য সেফ, এবং ইনগ্রেডিয়েন্ট সেখানে লেখাই থাকে যে এই প্রোডাক্টের ভিতরে এই ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো আমাদের জন্য সেফ। তো সেইভাবে আমাদেরকে মেনটেন করলে সবচেয়ে বেস্ট হয়। আমি একটু রিকোয়েস্ট করব সিলভিয়া ম্যাডাম যদি কোনো কিছু অ্যাড করতে চান, এখানে কি কোনো কিছু বলার আছে কিনা? ওই যদি আমরা খুব বেশি গরম পানি দিয়ে শাওয়ার করি, গোসল করি, তাহলে স্কিনটা ড্রাই হয়ে যাবে। তো সেই স্কিনটা আমাদের উদ্দেশ্যটা কি? স্কিনটাকে ময়েস্ট রাখা। আমি ড্রাই করে ফেললাম, ফ্লেকি করে ফেললাম, তখন তো আমার সমস্যাগুলো বাড়বে। তো এই জন্য যেটা ডক্টর পাপিয়াও বললো যে কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন, অত্যন্ত মানে গরম পানি দিয়ে, বেশি গরম পানি দিয়ে গোসল করবেন না। অনেক গরম পানিতে যারা মানে গোসল করার একটা রিস্কও থাকে, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা তো আছেই, বার্নের রিস্ক তো বেশি আসে, বার্নের রিস্ক তো আছেই। আর এছাড়া সেটা হচ্ছে গিয়ে গোসলের পরপর শরীর ভেজা থাকা অবস্থায় যে কোনো অয়েল যেটা অ্যাভেলেবল ওনার জন্য, অলিভ অয়েল, নারকেল তেল, আর হচ্ছে যে কোনো ময়শ্চারাইজার, যেগুলো ভালো ময়শ্চারাইজার পাওয়া যায়, এখন অনেক ভালো ভালো ময়শ্চারাইজার পাওয়া যায়, ভেজা থাকতে অবস্থায় শরীরে দিয়ে দিবেন। তাহলে হয় কি ওনার আর্দ্রতাটা লক হয়ে থাকে। তো এটা একটা খুব ভালো একটা। আমরা আবারও আলোচনা আসছি, আমাদের সাথে একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুলাইমান, ময়মনসিংহ থেকে। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। সমস্যাটি হলো প্রতি শীতেই আমার হাঁটু থেকে নিচের দিকে পা চুলকায়, এবং ওই মাজার সাইডে ওই দিক দিয়ে ওই খুশকির মতো হয়, ওই দিকেও চুলকায়। এগুলা লোশন অথবা অলিভ অয়েল কোনো কিছুতেই মানে হয় না আর কি, সলভ হয় না। আমি পাপিয়া ম্যাডামকে রিকোয়েস্ট করবো যে ওনার প্রশ্নটা অ্যাড্রেস করার জন্য, এবং কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, ওনার কথা শুনে মনে হচ্ছে যে ওনার প্রতি বছর এই শীতকালেই প্রবলেমটা হয়, গরমের সময় আবার এতটা থাকে না। তো এটা হতে পারে জেরোসিসের কারণে হতে পারে, আবার সারাদিন কাপড় পরে কাজ করা হয়, পরে বাসায় আসার পরে হতে পারে। বাসায় যদি অন্য কারোর আছে কি না এটা জানার জরুরি। যদি বাসায় তার অন্য ফ্যামিলি মেম্বারদের এ ধরনের ইচিং থেকে থাকে, যেটা রাতে বেশি হয়, তাহলে এটা স্ক্যাবিসের দিকে আমরা ফোকাস করতে পারি। তবে আপাতত উনি অ্যান্টিহিস্টামিন খেতে পারে, এবং অ্যান্টিহিস্টামিন বলতে ফেক্সোফেনাডিন দিয়ে শুরু করতে পারে, যেটা ওভাবে অত বেশি সাইড ইফেক্ট বা ওরকম কোনো নাই। তো এরপরে যদি না কমে তাহলে অবশ্যই ওনার উচিত হবে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে পরামর্শ নিয়ে সরাসরি দেখিয়ে তারপরে সঠিক রোগ নির্ণয় করে তারপর ট্রিটমেন্ট নেওয়া। ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম ড্রাইনেস বা ইচি স্কিন এগুলো নিয়ে কথা বলছিলাম। অ্যালার্জির কথাটা যদি একটু আসি, যে বাচ্চাদের দেখা যায় শীতকালে বা সারা বছর ধরেই অ্যালার্জি হতে থাকে হাতে পায়ে, বিশেষ করে ছোট বাচ্চা যারা নিউবর্ন বেবি থেকে শুরু করে। তো এই অ্যালার্জি সমস্যাটা আসলে মানে কি থেকে হচ্ছে, বা আসলে প্রপারলি আমরা যদি ডায়াগনোসিস করতে চাই তাহলে কি করা উচিত, এই জিনিসটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। বাচ্চাদের অ্যালার্জির প্রবলেম এমনি থাকতে পারে, কিন্তু উইন্টার সিজনে আমরা যেটা সবচেয়ে বেশি পাই বাচ্চাদের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস। অ্যাটোপিক ডার্মাটাইটিস এক ধরনের অ্যালার্জিক সমস্যা যেটা শীতকালে বেড়ে যায়। দেখা যাচ্ছে যে সারা শরীরে তার নর্মালি স্কিনটা যেমন ছিল শীতকালে সেটা আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, চামড়া খসখসে হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, এবং বিশেষ করে বাচ্চাদের গালে দেখা যাচ্ছে যে লাল লাল চাকা চাকা হচ্ছে। এটা দেখলেই খুব ভালোভাবেই মানে দূর থেকেই ফোকাস করা যায় যে অ্যাটোপিক বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে, ঠান্ডা লাগা সারতে চায় না, কিছুদিন ওষুধ খাচ্ছে আবার ভালো হচ্ছে আবার হচ্ছে এরকম। তো অ্যাটোপিক ডার্মাটাইটিসের বাচ্চাদের ক্ষেত্রে আসলে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে যাতে তাদের স্কিনটা বেশি ড্রাই না হয়ে যায়। সবসময় তাদেরকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, গোসল করাতে হবে রেগুলার, এবং ময়শ্চারাইজার আমরা যেমন একটা লিমিটেড টাইম একবার দুবার লাগাচ্ছি, আসলে ওদের ক্ষেত্রে আরেকটু এক্সট্রা কেয়ার দরকার। ধুলা
ময়লা থেকে দূরে রাখতে হবে, খুব নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। বাচ্চাদের মায়েদেরকে একটু বেশি সচেতন হতে হবে। আর বেশি প্রবলেম যখন হয়ে যায় যে গায়ে অ্যালার্জির প্রবলেম বেশি হচ্ছে, লাল লাল চাকা চাকা বেশি দেখা যাচ্ছে, ঘায়ের মতো হয়ে গিয়েছে বা এক্সিমেটাস লেশন হয়ে গেছে, তো অবশ্যই এটা প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্ট লাগবে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিয়ে আবার আলোচনা আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি দিনাজপুর থেকে বলছিলাম, রাশেদুল ইসলাম। জি জি আমরা শুনতে পাচ্ছি দর্শক। তো 10 থেকে 12 বছর ধরে আমার হাতের 2 আঙ্গুল মানে শক্ত হয়ে যায় শীতকাল আসলে। শীতকাল আসলে শক্ত হয়ে যায় এবং এটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে কোনো রস আসে না, কোনো কিছুই হয় না, কিলকায়ও না। কিন্তু এটা ফেটে যাওয়ার পরে আবার ধীরে 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 ঠিক হয়ে যায়। কিন্তু আমি এখানে লোশন টোশন এগুলো ব্যবহার করি, তা তো হয় না। এখন আমি ব্যবহার করতেছি মূলত লুলিকোনাজল একটা মলম, আর হচ্ছে ফ্লুগাল ট্যাবলেটটা খাচ্ছি বর্তমান। তো অনেক আগে একবার চর্ম বিশেষজ্ঞকে দেখানো হয়েছিল, তো উনি আমাকে দিয়েছিলেন আপনার হচ্ছে ট্রায়ালন ইনজেকশন, কিন্তু আসলে এই ইনজেকশনটা তো ক্যারি করা সম্ভব নয় এত দীর্ঘ সময়। হ্যাঁ, দীর্ঘ সময় ক্যারি করা সম্ভব হয়নি, এই কারণে এখন বর্তমান একটু আমি হেজিটেশনের মধ্যেই আছি। মানে ওটা যদি নেওয়া হয়, ট্রায়ালন ইনজেকশনটুকু যদি নেওয়া হয় তাহলে কিন্তু আর হয় না। শীতকালীন যদি আমি 6 মাসে দেখা যায় যে 4টা-5টা ইনজেকশন করে নেই, তাহলে কোনো সমস্যা হয় না। প্রতি মাসে 1টা বা 2টা, তাহলে আর এই সমস্যাটুকু হয় না। তো ম্যাডামদের কাছে একটু জানতে চাচ্ছিলাম বিষয়টা নিয়ে। আমি একটু সিলভিয়া ম্যাডামকে বলবো যে সমস্যাটা আপনার কোথায়? আঙ্গুলে, হাতের 2 পাশের 2 আঙ্গুলে, বৃদ্ধা আঙ্গুলের পরে সাদা আঙ্গুল 2টাই যায়। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি এভাবে এতদিন এরকম ট্রায়ালন ইনজেকশন নিতেই পারবেন না। এটা আপনার জন্য অনেক ক্ষতির কারণ হবে। কিছুতেই আপনি এভাবে আর ট্রায়ালন ইনজেকশন নেবেন না। আপনাকে ডাক্তার সাহেব যখন দিয়েছিলেন তখন একবার দিয়েছিলেন বা 3 সপ্তাহে 3 বার দিয়েছিলেন খুব সম্ভবত। এটা কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা না, এটা হচ্ছে গিয়ে একটা অ্যাকিউট প্রবলেম সলভ করার জন্য, যে আপনার খুব বেশি সমস্যা হলো, সমস্যাটা তখনকার জন্য সলভ হয়ে গেল, এরপরে আপনাকে কিছু কন্টিনিউ করতে হবে ট্রিটমেন্ট। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে সমস্যা বলেছেন এটার জন্য লুলিকোনাজল বা ফ্লুগাল নয়, এটার জন্য আপনাকে আমি যেটা বললাম ইউরিয়াযুক্ত আপনি ক্রিম ব্যবহার করবেন এবং অক্লুশন থেরাপি যেটা বলেছি আপনি র্যাপ করে রাখবেন। হাতে যদি থাকে রাত্রেবেলা দিয়ে আপনি প্লাস্টিক অথবা ক্লিং র্যাপ দিয়ে র্যাপ করে রাখবেন। র্যাপ করে 1 ঘন্টা 2 ঘন্টা রাখবেন, তারপরে খুলে ফেলবেন। তারপরও যদি সমস্যার সমাধান না হয়, ইউরিয়া দেখবেন আপনি ফার্মেসি বা যে কোনো দোকানে আপনি পাবেন, ইউরিয়াযুক্ত ক্রিম পাওয়া যায়, সেগুলো ব্যবহার করবেন। লিকুইড প্যারাফিন এগুলো ব্যবহার করবেন। কখনোই লুলিকোনাজল বা ফ্লুগালে আপনার এই সমস্যার সমাধান হবে না। আর এছাড়া তারপর তো আপনার ডার্মাটোলজিস্টের কাছে বা চর্মরোগ বিশেষজ্ঞর কাছে ভিজিট তো করতেই হবে। ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা শীতকালীন নানা স্কিনের বিষয়গুলো নিয়ে আরও কিছু আলোচনা করব, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম শীতকালীন ত্বকের যত্ন এবং নানা ধরনের সমস্যাগুলো নিয়ে আসলে কি করা যেতে পারে বা কীভাবে আমরা যত্ন করতে পারি। তো এই জায়গাটাতে আমরা যদি আসি যে শীতের শুরুতেই আমরা আসলে মানে আমরা প্রিপেয়ার হতে পারি কিভাবে নিজের স্কিনটাকে আগে থেকেই শুরু করে দিতে পারি। এটা একটা আমাদের এখন যেহেতু ঢাকা সিটির জন্য, ঢাকার বাইরে অলরেডি শীত পড়ে গেছে, আসলে সেই ক্ষেত্রে আমরা কি মেজারমেন্ট নিতে পারি। আমি সিলভিয়া ম্যাডামকে বলবো এখানে একটু অ্যাড করার জন্য। শীতের শুরুতে আমরা কি করব, যখনই শীত পড়বে ভাবছি, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফেস দিয়ে আমি শুরু করি। ফেসটাকে সোপ ফ্রি যে কোনো ফেস ওয়াশ ইউজ করব, যেটা ময়েস্ট বেস অয়েল বেস, যদি ব্রণ না থাকে, হ্যাঁ সেটা দিয়ে ফেস ওয়াশ করব। এরপরে এন্টায়ার বডির ক্ষেত্রেও একই রকম, আমি ময়েস্ট বেস সোপ বা বডি ওয়াশ সেগুলো ইউজ করব। খুব বেশি হার্শলি যেটা বললাম এর আগেও, আমরা গরম পানি দিয়ে ধুবো না, আমরা গোসল করব কুসুম গরম পানি দিয়ে, এবং তার সাথে ওই ভেজা থাকতে থাকতে শরীরে আমরা যে কোনো অলিভ অয়েল, যে কোনো ময়শ্চারাইজার অথবা নারকেল তেল ব্যবহার করব। তবে অবশ্যই আমরা সরিষার তেল করব না। খুব একটা টেন্ডেন্সি আছে আমাদের গ্রামেগঞ্জে শহরে অনেকেই সরিষার তেল ব্যবহার করা। সরিষার তেলে অনেক সময় ইরিটেন্ট কিছু সাবজেক্ট থাকে, সাবস্টেন্স থাকে, যেটা থেকে
উল্টা আমাদের ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে। সেই জন্য মানে এই সরিষার তেলের বিষয়টিতে আসে যে অনেক সময় দেখা যায় যে গ্রামের বাড়িতে বেসিক্যালি তারা আসলে যেহেতু মানে সরিষাটাই তেলটাই আসলে পাওয়া যায় এবং অ্যাভেলেবেল পাওয়া যায়, তো সেক্ষেত্রে অনেকে মানে সাজেস্ট করেন যে না ব্যবহার করার জন্য। সেটা আসলে কারণটা কি? মানে সরিষাটা এখন কেন সরিষার তেল ব্যবহৃত হয়? আগে গ্রামে গঞ্জে খুব ইজিলি অ্যাভেলেবল ছিল, বা এখনো সরিষাটা বাসাতে অনেকে সরিষার ক্ষেতই ছিল, সরিষাটা খুব ইজিলি অ্যাভেলেবল ছিল সরিষার তেলটা, যে কারণে ইজিলি ব্যবহার করতো। কিন্তু এখন সরিষা ছাড়াও আমাদের নারকেল তেলও তো আছে। নারকেল তেল এই যে একটা মানে প্রি অকুপাইড সবাই হয়ে গেছে যে না সরিষার তেলে ইউজ করতে হবে, এটার কারণটা খুব সম্ভবত এটাই। তো এখন তো দেখছি আমাদের নারকেল তেলও আছে, নারকেল তেল আছে না, কত রকম কোকোনাট অয়েল আছে। এই যে সরিষার তেল মেখে অনেক সময় দেখা যায় রোদ পোহাচ্ছে, এই বিষয়টিকে আসলে কতটুকু এটা কোনো সায়েন্টিফিক কোনো ইয়ে নেই, কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। আমাদের মনে হয় না যে এটার সাথে এতে হয় কি আরো স্কিনটা কালো হয়ে যাবে। আর সরিষার তেলে অনেকগুলো যেটা বললাম যে ইরিটেন্ট সাবস্টেন্স থাকে যেটা থেকে আর তারপর রোদে দিবেন আরো কালো হয়ে যাবে। এটা খুব একটা সেরকম আমরা উপকার দেখি না বা পাইনি। ওকে, আমি এখানে একটু পাপিয়া ম্যাডাম অ্যাড করতে বলবো যে শীতের যত্নগুলোর মধ্যে ম্যাডাম ফেসের কথা বলছিলেন যে আর কি কি অ্যাড করতে পারি যাদের পা ফাটার সমস্যা আছে বা যাদের স্কিনে অ্যালার্জি সমস্যা আছে, তারা আসলে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে? স্কিনের ক্ষেত্রে অবশ্যই ম্যাডাম যেটা বললেন যে ময়শ্চারাইজিং এবং খুব অয়েল সমৃদ্ধ ফেস ওয়াশ বা এই টাইপের জিনিস আমরা ব্যবহার করতে পারি। আর যেটা করতে পারি সেটা হচ্ছে যে গোসলের ক্ষেত্রেও আমরা ওই ধরনের গ্লিসারিন সমৃদ্ধ সোপ বা বডি ওয়াশ ইউজ করব। এছাড়া ময়শ্চারাইজেশন আমরা যেটা যে আগে যেমন করতাম, সামারে আমাদের যে স্কিন কেয়ারটা ছিল আমাদেরকে অবশ্যই, যেহেতু ওয়েদারের পরিবর্তন হচ্ছে, আর্দ্রতার পরিবর্তন হচ্ছে, দিন রাতের পরিবর্তন হচ্ছে, আমাদের যে প্রপার স্কিন কেয়ারের যে রুটিন ছিল সেটাকে একটু চেঞ্জ করতে হবে। সানব্লক অবশ্যই ইউজ করতে হবে, তারপরে ময়শ্চারাইজার বারবার ইউজ করতে হবে। মনে করেন আগে শুধুমাত্র গোসলের পরে হয়তো কেউ ইউজ করেছে, এখন যতবার সে মুখ ধুবে ততবারই সে ময়শ্চারাইজার ব্যবহার করবে। এখানে ম্যাডামের সাথে একটু বলার বিষয় আছে, ম্যাডাম যেহেতু ঢাকার বাইরে কর্মরত আছেন, তো সেই জায়গাতে আসলে তারা কি ধরনের কমন ভুলগুলো করে, মানে যেগুলো আসলে করা উচিত ছিল না বা এটা করা না, মানে স্কিনের ক্ষেত্রে? আসলে স্কিনের ক্ষেত্রে সবাই আমি আমার প্র্যাকটিসিং লাইফের কথা বলি যে আমরা সচরাচর কিসের সম্মুখীন হই, বেশি যে প্রবলেমগুলি ফেস করি সেটা হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশনের মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে কিছু না কিছু ফেসে লাগাতেই হবে। ময়শ্চারাইজিং তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট দেখি না, কিন্তু সেটাকেই আসলে বেশি ইম্পর্টেন্সি দেওয়া উচিত যে স্কিনে ময়শ্চার রাখতে হবে স্কিনটাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মানে স্কিন হোয়াইটেনিং ক্রিমের দিকে তারা বেশি আগ্রহী। কিছু আছে আমাদের বাজারে এখন অনেক বেশি অ্যাভেলেবেল, স্কিন হোয়াইটেনিং ক্রিম পাওয়া যায়, লোশন পাওয়া যায়, যে কোনো কিছু সোপ পাওয়া যায়। তো হোয়াইটেনিংয়ের দিকে আমাদের বেশি ঝোঁক, কিন্তু হোয়াইটেনিং করতে যে আসলে আমাদের স্কিনটা থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, স্কিনে অনেক ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয়, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ওভারঅল আমরা স্কিনের ক্ষতি করে ফেলছি। আমাদেরকে একটু বুঝে শুনে স্কিনে কিছু লাগাতে হবে। আর প্রচুর মানে স্টেরয়েড দেওয়া থাকছে, হ্যাঁ, স্টেরয়েড তো একদম ফার্মেসি থেকে নিয়ে স্টেরয়েডও আমরা মুখে অনেকে ইউজ করছে, নাম ওখান থেকে নিয়ে নিজেই ব্যবহার করা শুরু করে, কোনো ডার্মাটোলজিস্ট বা কোনো ডক্টর পরামর্শ ছাড়াই দেখা যাচ্ছে ব্যবহার করছে। বা এমনও হয়েছে যে দেখা যাচ্ছে যে একটা এক্সিমেটাস লেশনের জন্য তাকে গায়ে ব্যবহার করতে দেওয়া হয়েছে কোনো ক্রিম, বা পায়ে ব্যবহার করতে দেওয়া হচ্ছে, সেটাও সে ফেসে অ্যাপ্লাই করছে, এরকমও হয়। এবং দেখা যাচ্ছে তাকে 15 ডেজ অ্যাপ্লাই করতে বলা হয়েছে, সে দেখা গেল মাসের পর মাস করেই যাচ্ছে, কারণ ভালো লাগে, স্কিনটা ব্রাইট হয়ে যাচ্ছে স্টেরয়েডের কারণে। স্টেরয়েডের একটা রেজাল্ট তো মানে অ্যাডভান্স একটা রেজাল্ট পাওয়াই যায়। তো ওইটার লোভে সবাই দেখা যাচ্ছে খুব ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো ফার্মেসিতে গেলেই পাওয়া যাচ্ছে এবং বেশ কম প্রাইসে পাওয়া যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই ভুলটা বেশি হয় যে স্কিনের উপরে আমরা ভুল জিনিসের অ্যাপ্লিকেশনটা বেশি হয়ে যাচ্ছে। দেখা যায় কি যে শীতকালে অনেক ধরনের মৌসুমি শাকসবজি, ফল, এখন সারা বছর পাওয়া যাবার, শীতকালে কিছু সবজি সবসময় শীতকালেই অ্যাভেলেবেল থাকে। তো এই জায়গা থেকে যদি একটু বলি যে আমরা কি যাদের স্কিনের নানা ধরনের সমস্যা হচ্ছে, অনেকে বলে আমার এটাতে অ্যালার্জি, ওটাতে অ্যালার্জি, বাট আসলে কি কথাটা কতটুকু সঠিক বা নিউট্রিশনের দিক থেকে যদি আমরা বলি, তাহলে এই সবজিগুলোকে আমরা খেতে পারি কিনা সবাই?
একটা কথা আমরা সবাই জানি হয়তো যে কোনো মৌসুমে যে মৌসুমি ফল আসবে সেই মৌসুমি ফলই হচ্ছে গিয়ে তখনকার মৌসুমে রোগ প্রতিরোধ ক্ষমতা ধারণ করে। তো শীতকালে যে ধরনের, আমি প্রথমে ফলের কথা বলছি, যে ধরনের ফলমূল আসে, সাইট্রাস ফ্রুট বলেন বা যে কোনো কিছু, সেগুলো অবশ্যই আমাকে রোগ প্রতিরোধ ক্ষমতা দিবে। আর তার সাথে আছে খুব কালারফুল আমাদের শাকসবজি, যেটা সারা বছর আমরা ওভাবে পাই না। এখন সারা বছর হয়, কিন্তু শীতকালে যে টেস্টটা থাকে সেটা কিন্তু অন্য বছরের অন্য সময় থাকে না। ডেফিনেটলি এরা আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। তো আমরা চেষ্টা করব এই ফলমূল এবং শাকসবজিগুলো বেশি কনজিউম করতে, আদার ফাস্টফুড এবং মাছ মাংস ছাড়া। মাছে তো ওমেগা 3 আছে, সেটা আলাদা কথা, কিন্তু মাছ মাংস থেকে শাকসবজির প্রতি এই সময়ে আমরা একটু বেশি মূল্য দিব। আমি ম্যাডামের কাছে আসছি। ম্যাডাম যেহেতু অ্যালার্জি রোগটা নিয়ে কাজ করেন বা অ্যালার্জি রোগের উপরে, এখানে জাস্ট একটু বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি কমপ্লেন্ট আসে বাচ্চাদের ক্ষেত্রে। দেখা যায় যে সারা বছরই তাদের গায়ের মধ্যে চুলকাচ্ছে বা র্যাশ হচ্ছে, যখন ওষুধ খাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে আবার হচ্ছে। তো এটার কি কোনো পার্মানেন্ট সলিউশন আছে কিনা? এটাকে যদি আমি বর্তমান প্রেক্ষাপটে আমি এই প্রশ্নের উত্তরটা দেই, তাহলে আমি বলবো যে এখন আমরা সবচেয়ে বেশি পাচ্ছি চোখ বন্ধ করে স্ক্যাবিস বা ছোটোবেলায় আমরা যেটাকে চিনতাম যে খোসপাচড়া, খুব বেশি পাচ্ছি যারা মাদ্রাসা স্টুডেন্ট বা স্কুল গোয়িং চাইল্ড, যারা বাচ্চারা স্কুল থেকে নিয়ে আসছে অন্য বাচ্চাদের থেকে। তো এত বেশি অনেক বেশি সংক্রামক রোগ হওয়ার কারণে বাসায় খুব অল্প সময়ের মধ্যেই প্রত্যেকে এই রোগে আক্রান্ত হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে চুলকাতে চুলকাতে সারা শরীরে অ্যালার্জি, চুলকাতে চুলকাতে সারা শরীরে একজিমার মতো লেশন হয়ে যাচ্ছে, মানে ঘা হয়ে পুজ হয়ে, এখন পুজও হচ্ছে অনেক বেশি। তো ইনফেক্টেড স্ক্যাবিস, এবং স্ক্যাবিস নিয়ে এখন বাচ্চারা, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো এখন সবাই এই রোগে প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে। এবং একদিকে ট্রিটমেন্ট নিচ্ছে, দেখা যাচ্ছে যে ফ্যামিলির একজন ট্রিটমেন্ট নিচ্ছে, বাকিরা ট্রিটমেন্ট নিচ্ছে না, কারণ তাদের অত বেশি চুলকানি নেই বা অল্প আছে কিন্তু তারা আক্রান্ত। তো ওইখান থেকে যারা কম আক্রান্ত তাদের কাছ থেকে যে ট্রিটমেন্ট নিচ্ছে সে আবারও আক্রান্ত হচ্ছে। এইভাবেই এখন স্ক্যাবিসটা বেশি ছড়াচ্ছে। আর এর পাশাপাশি তো অ্যালার্জি, অ্যাটোপিক ডার্মাটাইটিস তো আছেই। তো শীতকালে দেখা যাচ্ছে যে এই জিনিসটার প্রকোপটা একরকম বেড়েই যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম। সিলভিয়া ম্যাডামের কাছে একটু আসবো, যে যাদের খুশকির সমস্যাটা অনেক লম্বা সময় ধরে আছে, তারা কি কখনো মুখে খাওয়ার কোনো ওষুধ খেতে পারে কিনা, বা চুল পড়া থেকে বা প্রতিরোধের জন্য অনেক সময় মুখে খাওয়ার একটা ওষুধ অনেকে বলেন যে বায়োটিন, এটা অনেকে খেয়ে থাকেন বা নিজেরাই গিয়ে ফার্মেসি থেকে খান। আসলে এটা কতটুকু যুক্তিসম্মত, বা এটার আসলে এটা এখন বায়োটিনেরও তো অনেকগুলো স্ট্রেংথ আছে, হ্যাঁ, 1000, 5000, 2500। তো এখন কথা হচ্ছে যে আমি তো পেশেন্টকে না দেখে, কোনো ডাক্তার তো আমি বলি বা ডাক্তার বলেন, না দেখে তো অ্যাডভাইস করতে পারবো না। আর আপনি নিজে থেকে আপনি এলোমেলো ওষুধ খেয়ে কখনোই এটার একটা গুড রেজাল্ট পাবেন না। আপনাকে একটা সিস্টেম ওয়াইজ ওষুধ খেতে হবে, তাই না? সেটা ওরালি বলেন আর টপিক্যালি বলেন। আর আপনি যদি খুশকির কথা বলেন, খুশকির ব্যাপারটাও তাই। যদি আপনি দেখেন যে আপনি কন্ট্রোল করতে পারছেন না, ডেফিনেটলি আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে বা শরণাপন্ন হতে হবে। সেটা দেখে উনি আমাদের এখন ডিপেন্ড করে, সেটা ডক্সিসাইক্লিন আছে, মিনোসাইক্লিন আছে, সেটাও সেবরিকের ক্ষেত্রে কি ওনার জন্য প্রযোজ্য এটা না দেখে বলতে পারবো না। আমার পরামর্শ একটাই, যে খুব বেশি যখন হবে, কোনোভাবে যখন আপনি কন্ট্রোল করতে পারছেন না, ডাক্তারের সাথে পরামর্শ করবেন। উনি আপনাকে ওরাল দিন বা টপিক্যাল দিন বা শ্যাম্পু দিন, যাই দিন না কেন, উনি আপনাকে অ্যাডভাইস করবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা একদমই শেষ পর্যায়ে আছি আমাদের প্রোগ্রামের। আমি ফার্স্টে পাপিয়া ম্যাডামের কাছে আসবো, যে আমাদের আজকের প্রোগ্রামটাতে আমরা বিষয়টা রেখেছিলাম যে শীতে ত্বকের যত্ন এবং রোগ প্রতিরোধের চিকিৎসা। সেটা বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কোনো পরামর্শ থাকে। আমার পরামর্শ থাকবে যে যখন শীত আসি করছে, তখন থেকেই আমরা চেষ্টা করব প্রিভেন্টিভ মেজারমেন্টে যেতে, যাতে আমাদের ত্বক খুব বেশি ড্রাই বা রুক্ষ বা শুষ্ক হয়ে না যায়। শুরু থেকেই আমরা আমাদের লাইফস্টাইলে একটা চেঞ্জ আনবো। আমরা বাইরের খাবার একটু কম খেয়ে আমরা বাসায় হেলদি খাবার, ফ্রুটস, সিজনাল খাবার, শাকসবজি এগুলো বেশি করে খাবো। আমরা অনেকেই আছি যে রাতে ঠিকমতো আমাদের ঘুম হয় না, দেখা যাচ্ছে দিনের বেলায় আমরা অনেক ঘুমাচ্ছি কিন্তু রাতে ঠিকমতো ঘুমাতে সুযোগটা কম হচ্ছে। তো আমরা এই ডিসিপ্লিনটা মেনটেন করব যে রাতে আমরা ঠিকমতো ঘুমাবো, যেটা আমাদের স্কিন এবং চুল দুটোর জন্যই খুব জরুরি।
এর পাশাপাশি খুব বেশি স্ট্রেসফুল লাইফও আমাদের জন্য ভালো না। আমরা কাজ করব কিন্তু রিল্যাক্সিং একটা লাইফ লিড করার ট্রাই করব। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ময়শ্চারাইজিং। আমরা শীত আসার শুরু থেকেই আমরা আমাদের মানে প্রতিদিনকার যে ব্যবহারিক যে জিনিস বা ব্যবহারিক যে প্রোডাক্টস আছে যেগুলো ফেসে আমরা ব্যবহার করছি, যেগুলোতে আমরা গোসল করছি, যেগুলো আমরা স্কিনে লাগাচ্ছি, তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমাদের ময়শ্চারাইজিং বিষয়টা আমাদের মাথায় আগে। আমি সিলভিয়া ম্যাডামকে একটু রিকোয়েস্ট করব, ম্যাডাম যদি শেষ কোনো পরামর্শ দেন সংক্ষেপে। ঘুরে ফিরে সেই একই কথা যে আমরা ময়েস বেস যাই ব্যবহার করি না কেন ময়েস বেস করব। যাদের এটাও আবার যাদের নর্মাল স্কিন বা যাদের অয়েলি স্কিন তারা একটু লোশন বেসড, এবং যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা একটু ডিপ অয়েল বেসড জিনিস ইউজ করব। আর ওই গোসলের কথা, তারপর মৌসুমি ফলমূল খাবেন, আর মেনটেন করবেন। যে কোনো আরেকটা জিনিস আমি খুব বলতে চাই, সবসময়ও বলি, এটা শীত গ্রীষ্ম যে কোনো সময় যে কোনো বাজারের চলতি ক্রিম বা যেগুলোর ঝকঝকে মোড়ক সেই ধরনের ক্রিম কিনে নিজেরা ব্যবহার করে ফেলবেন না। এতে স্কিনের হবে কি, আপনার লেয়ারগুলো নষ্ট হবে, স্কিনের লেয়ারগুলো নষ্ট হবে। এগুলোর মধ্যে স্টেরয়েড ক্রিম মানে মিক্স করা থাকে, এতে হয় আপনার স্কিনের লেয়ারটা নষ্ট হয়ে যাবে। তারপরে যখন আপনি আসবেন তখন আমাদের হাতে আসলে কিছু করার থাকবে না, ডিফিকাল্ট হয়ে যাবে। ম্যাডামদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে শ্রুতিতে এসে জয়েন করার জন্য, আপনাদের মূল্যবান বক্তব্য আমার সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ মলি, আপনাকেও, বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। বাংলা ভিশনকেও ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানতে আজকে আমরা কথা বলেছিলাম শীতে ত্বকের পরিচর্যা, সেই সাথে প্রতিরোধ এবং নানা ধরনের রোগ বৃদ্ধি কিভাবে আমরা চিকিৎসা করতে পারি সে বিষয়টি নিয়ে। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবার দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।